বাংলা ব্যাকরণ থেকে আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 20টি প্রশ্নোত্তরমূলক আলোচনা। এই 20টি এমসিকিউ প্রশ্ন যদি তোমরা কভার করতে পারো, আশা করছি লাইন তুলে অর্থাৎ বিভিন্ন টেক্সট থেকে লাইন নিয়ে যে সমস্ত গ্রামাটিক্যাল কোশ্চেন আসে তা তোমরা সহজেই সলভ করতে পারবে। একটা খাতা নিয়ে বসে পড়ো এবং প্রশ্নের দিকে নজর রাখো। চলো শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচনার আমরা প্রথম প্রশ্ন, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি। দেখো, বাজনাবাজির তলে দাগ দেওয়া আছে। এই রেখাঙ্কিত পদটি কিসের উদাহরণ? তোমরা অপশনগুলোকে একটু লক্ষ্য করো। প্রথম অপশন কি আছে? সহযোগী কর্তা। দ্বিতীয় অপশন প্রযোজক কর্তা। তৃতীয় অপশন ব্যতিহার কর্তা। চতুর্থ অপশন সমধাতুজ কর্তা। এই চারটে অপশনের মধ্যে থেকে তোমাদের উত্তর বেছে নিতে হবে। বলো তাহলে উত্তর কি হতে চলেছে? একটু ভালো করে ভেবে উত্তর করবে। কি উত্তর আছে? দেখো, উত্তর হচ্ছে সমধাতুজ কর্তা। কারণ এই বাজনা আর বাজি দুটোই একই ধাতু থেকে উৎপন্ন, মানে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। একটু ব্যাখ্যাটা দেখে নাও। দেখো, বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন, বাক্যের কর্তাও যদি সেই ধাতু থেকে উৎপন্ন বা নিষ্পন্ন হয়, তখন তাকে সমধাতুজ কর্তা বলা হয়। যেমন গাজনের বাজনা বাজে, বাজনা বাজে, তাহলে একই ধাতু থেকে উৎপন্ন বা নিষ্পন্ন। আচ্ছা, এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন দেখা আছে, সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়। কোন ধরনের অব্যয়? অপশন আলংকারিক অব্যয়, সাদৃশ্য সূচক অব্যয়, সংশয় সূচক অব্যয় আর অসম্মতি সূচক অব্যয়। কোনটা উত্তর হতে পারে? অবশ্যই হবে সাদৃশ্য সূচক অব্যয়। কেন বলতো? কারণ প্রায় যেটা যার তলে দাগ দেওয়া আছে সেই প্রায় শব্দটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। চলো ব্যাখ্যাটা দেখে নাও। যে অব্যয় পদগুলো বাক্য মধ্যস্থিত এক পদের সঙ্গে অন্য পদের সাদৃশ্য বা সম্বন্ধ দেখায় তাকে সাদৃশ্য সূচক অব্যয় বলতে পারি। এমনকি উপমাবাচক অব্যয় একে বলে থাকি। যেমন কি কি থাকতে পারে ওই দাগ দেওয়া শব্দের জায়গায়? মত থাকতে পারে, মতন থাকতে পারে, ন্যায় থাকতে পারে, সম থাকতে পারে, ফাড়া, যেন, প্রায়, এগুলো থাকে। তাহলে এক কথায় এটা হচ্ছে সাদৃশ্য সূচক অব্যয়। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ কোন ধরনের সর্বনামের উদাহরণ? যতক্ষণ ততক্ষণ এই দুটো শব্দের তলে দাগ আছে। এই দুটো দেখে আমাদের উত্তর করতে হবে। কি হতে পারে? অপশনগুলো লক্ষ্য করো। প্রথম অপশন সাপেক্ষ সর্বনাম, দ্বিতীয় অপশন ব্যক্তিবাচক সর্বনাম, তৃতীয় অপশন আত্মবাচক সর্বনাম, চতুর্থ অপশন সাকল্যবাচক সর্বনাম। আমরা অবশ্য বামনদেব চক্রবর্তীর বই থেকে সর্বনাম সম্পর্কে অনেকেই পড়েছি। যারা একদমই নতুন তারা অবশ্য বামনদেব চক্রবর্তী বাংলা ব্যাকরণ বইটিকে কিনে নেবে এবং সেখান থেকে এই সর্বনাম অংশটা একটু দেখে নেবে। এবার এই চারটের মধ্যে উত্তর করো কোনটা হতে পারে। চেষ্টা করো, দেখো নিশ্চয়ই পারবে। কি উত্তর হবে? সাপেক্ষ সর্বনাম। কারণ যত, তত, যেখানে, সেখানে, যে, সে, এইগুলো থাকলে হয় সাপেক্ষ সর্বনাম। তবে আবার দেখে নাও, যে সকল সর্বনাম দ্বারা একটি বাক্যের সাপেক্ষে অন্য বাক্যকে যুক্ত করা হয় তাদেরকে সাপেক্ষ সর্বনাম বলা হয়। যেমন যত, তত, যে, সে, যে রাম সেই কৃষ্ণ, রামকৃষ্ণ, তাই না? যিনি, তিনি, যা, তা, এইরকম থাকবে, তাহলে অবশ্যই সেগুলো সাপেক্ষ সর্বনাম হবে। চলো পরের প্রশ্নে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান। লাইনগুলো খুব সুন্দর না? নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান। রেখাঙ্কিত পদটি অপাদানে এ বিভক্তি, করণে এ বিভক্তি, অধিকরণে এ বিভক্তি, কর্তৃকারকে এ বিভক্তি। বৃন্দাবনের তলে দাগ দেওয়া আছে। বৃন্দাবন একটা জায়গা, স্থান, তাহলে অবশ্যই অধিকরণে এ বিভক্তি উত্তর। চলো চলে যাই পরের প্রশ্নে। 5, স্মরণীয় যারা বরণীয় তারা। স্মরণীয় তলে দাগ দেওয়া আছে। রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষণ? এটা তোমাদের বের করতে হবে। অপশন সর্বনামীয় বিশেষণ, সর্বনামের বিশেষণ, কৃদন্ত বিশেষণ, তদ্ধিতান্ত বিশেষণ। দেখো, প্রথম দুটোর মধ্যে থেকে উত্তর হবে, বুঝতে পারছো তোমরা?
যাই হোক, কোনটা উত্তর হবে বলো তো দেখি, সর্বনামীয় বিশেষণ নাকি সর্বনামের বিশেষণ? দেখো, উত্তর হবে সর্বনামের বিশেষণ। অনেকের মধ্যেই প্রশ্ন আসছে সর্বনামের বিশেষণ কি। দেখো, সর্বনামের বিশেষণ হলো সর্বনাম পদের পূর্বস্থিত বা পরস্থিত কোনো বিশেষণ পদ, অর্থাৎ সর্বনাম মূল সর্বনাম পদের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। দেখো, উপরে বাক্যটা লক্ষ্য করো, স্মরণীয় যারা, যারা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, তাহলে তার আগে কে আছে? স্মরণীয়, তাহলে এটা সর্বনামের বিশেষণ। তারা, তারা আর বরণীয়, বরণীয় তাহলে দাগ থাকলেও কিন্তু ওটা কিন্তু আমাদের সর্বনামের বিশেষণ হতো, কারণ যারা তারা এরা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, এবার তোমাদেরকে একটু জিনিসটা ক্লিয়ার করে দিই। এই যে সর্বনামীয় বিশেষণটা কি, দেখো দেখতে তো প্রায় একই, কাছাকাছি না? তাহলে ওটা কি হতে পারে? এটা দেখো, কোন সর্বনাম পদ নিজেই যখন বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে সর্বনামীয় বিশেষণ বলে। এখানে ওই পদটা তো নিজে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়নি। যেমন এই বইটি আমার পছন্দের, এই বইটি, এই মানে অনির্দেশক একটা বিষয়, তাই না? এই বইটি, তারপরে বইটি যদি না থাকতো এই, এখানে এই হচ্ছে সর্বনামীয় বিশেষণ, নিজেই বিশেষণ হিসেবে বসে পড়েছে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার পরে আমরা 6 নম্বর প্রশ্নে যাই। মনে রেখো, সততাই একমাত্র মূলধন। সততাই একমাত্র মূলধন, এটা তবে দাগ দেওয়া আছে। তাহলে দেখো কটা খণ্ড আছে লক্ষ্য করো। রেখাঙ্কিত অংশটি যার উদাহরণ, দুটো অংশ, মনে রেখো, এইটুকু একটা পার্ট, সততাই একমাত্র মূলধন। তাহলে সততাই একমাত্র মূলধন, এটুকু কি উদ্দেশ্য কর্ম নাকি বিধেয় কর্ম না উপবাক্যীয় কর্ম না বাক্যাংশ কর্ম? এটা বাক্যের অংশ না উপবাক্য? এটা উপবাক্য। তাহলে উত্তর হচ্ছে উপবাক্যীয় কর্ম, তাই না? দেখে নাও, কোন জটিল বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যটি যখন কর্ম হিসাবে ব্যবহৃত হয়, সততাই একমাত্র মূলধন আর মনে রেখো, দুটো পাঠ, তাকে আমরা উপবাক্যীয় কর্ম বলছি। যেমন গল্পের শেষটা কেমন ছিল তা জানা গেল না, তাহলে গল্পের শেষটা কেমন ছিল ওইটুকু একটা পাঠ, তা জানা গেল না এটা একটা পাঠ। তাহলে এই মধ্যে যেটা কর্ম হিসাবে ব্যবহৃত হবে সেটাই হচ্ছে উপবাক্যীয় কর্ম। চলো 7 নম্বর প্রশ্নে। প্রাদি সমাস যে সমাসকে বলা হয় কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রী। দেখো, এটা একটা বিতর্কিত প্রশ্ন, তোমরা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন বইতে পড়েছো। এটা বিতর্কিত প্রশ্ন, কারণ এর উত্তর দুটোই করা যাবে অপশন থেকে। তবু সবচেয়ে বেশি সেটাকে আমরা নেব, কোন সমাসকে বলবো? খাতায় করে ফেলো চটপট দেখি। উত্তর হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। আচ্ছা, কেন অব্যয়ীভাব সমাস? চলো নিচে দেখি ব্যাখ্যাটাকে। ব্যাখ্যায় বলছে, এই যে প্র, পরা, অপসম, অনুনি, যে 20টা সংস্কৃত উপসর্গ রয়েছে, এর সাথে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য পদের যদি সমাস হয় তাহলে তাকে প্রাদি সমাস বলা হয়। তাহলে প্রাদি সমাস অনেকেরই জানা ছিল না, কাকে বলে জেনে নাও। এই যে প্র, পরা, অপসম, অনুনি, এই যে 20টা উপসর্গ রয়েছে না, সংস্কৃত উপসর্গ, এই 20টা উপসর্গের সাথে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য বসে বা পদের যখন সমাস হয় তখন তাকে আমরা বলছি প্রাদি সমাস। একটা জিনিস কি জানো তো, এই প্রাদি সমাস কিন্তু তৎপুরুষ সমাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার এই তৎপুরুষ সমাসে অনেক উপসর্গ ব্যবহৃত হয়, কিন্তু গঠনগত দিক থেকে যদি আমরা দেখি বা বিবেচনা করি তাহলে আমরা দেখব অব্যয়ীভাব সমাসের মতোই প্রথমে উপসর্গ এবং অব্যয় সংযুক্ত হয়ে প্রাদি সমাস তৈরি হয়। এই জন্য আমরা অব্যয়ীভাব সমাসকে প্রাধান্য দিলাম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, চলো এবার 8 নম্বর প্রশ্নে যাই। গগনে গগনে বরিশন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া। রেখাঙ্কিত পদটি হলো ড্যাশ। কর্মে বিবসা, করণে বিবসা, অধিকরণে বিবসা, অপাদানে বিবসা। দেখো, বিবসা মানে দুবার, গগনে গগনে তলে দাগ দেওয়া আছে, নিশ্চিত বিবসা এটা, কিন্তু কিসের বিবসা? কর্মে না করণে না অধিকরণ না অপাদান? দেখো, গগনে গগনে, গগনেটা আকাশ স্থান, তাহলে অবশ্যই এটা অধিকরণে বিবসা হবে। ক্লিয়ার হয়ে গেলে তোমরা? চলো পরের প্রশ্নে। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। সবার পরশে পবিত্র করা, এতটুকু তলে দাগ দেওয়া আছে। এখানে কি উত্তর হতে পারে? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ
সর্বনামের বিশেষণ, বহুপদী বিশেষণ। কটা পদ আছে দেখো, সবার, পরশে, পবিত্র, করা, 4টে পদ আছে না? বেশি পদ আছে তো, তাহলে এটা উত্তর হচ্ছে বহুপদী বিশেষণ। তীর্থ হচ্ছে মূল শব্দ ধরে নাও, তাহলে তার বিশেষণ ওইগুলো, সবার, পরশে, পবিত্র করা, এগুলো হচ্ছে বহুপদী বিশেষণ। এবার দেখো পরের প্রশ্ন, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। রেখাঙ্কিত পদটি যার উদাহরণ, মন্বন্তরের তলে দাগ দেওয়া আছে। তাহলে পরের শব্দগুলো লক্ষ্য করো, মন্বন্তর কি, এটা সংজ্ঞাবাচক নাকি অবস্থাবাচক, না ভাববাচক, না গুণবাচক? মন্বন্তর কি, একটা সময়, একটা অবস্থা, একটা অবস্থা, দুর্ভিক্ষের সময়কাল, তাহলে এটা কি আমরা বলবো, অবস্থাবাচক। ক্লিয়ার? চলো নিচে একটু দেখে নিই ব্যাখ্যাটাকে। কি আছে, যে বিশেষ্য পদে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থা প্রকাশ পায় তাকে অবস্থাবাচক বিশেষ্য পদ বলে। বিশেষ্য বানানটা একটু ভুল আছে, তালবস্য হবে। আমরা সংজ্ঞাবাচক, অবস্থাবাচক, ভাববাচক, গুণবাচক পাশে বিশেষ্যগুলো লিখিনি, এগুলো লিখতে হতো। তাহলে দেখো আমরা নিচে কতগুলো উদাহরণ দিচ্ছি, শৈশব, বার্ধক্য, যৌবন, সুখ, দুঃখ, স্বাধীনতা, শান্তি, যন্ত্রণা, এগুলো সব হচ্ছে অবস্থাবাচক। তাহলে মন্বন্তর এখানে অবস্থাবাচকের মধ্যেই পড়ছে। এবার যাব আমরা 11 নম্বর প্রশ্নে। কি আছে 11 নম্বর প্রশ্নে তোমাদের জন্য, উঠছে মাছি ভন ভনিয়ে। ভন ভনিয়ের তলে দাগ, তাই না? ভন ভনিয়ের তলে খা খা করছে, গন গন করছে, জল থই থই করছে, যেরকম পাই না, এটা ভন ভনিয়ে। রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। অবশ্য বিশেষণ দেখো, অপশনগুলো, ধনাত্মক বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিপসামূলক বিশেষণ। অনেকে কি করবে বলতো, বিপসামূলক বিশেষণ করে দেবে না, এখানে ভন ভনিয়ে আছে, তাহলে আমরা করব ধনাত্মক বিশেষণ। বিষয়টা ক্লিয়ার? চলো এবার ব্যাখ্যাটা দেখো। ধনাত্মক অব্যয় যখন বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তখন তাকে ধনাত্মক বিশেষণ বলা হয়ে থাকে। যেমন খুব খুব কাশি, ধূপধাপ শব্দ, এই ধরনের গুলো। তাহলে এখানে উঠছে মাছি ভন ভনিয়ে ধনাত্মক বিশেষণের একটি উদাহরণ। এবার চলো 12 নম্বর প্রশ্নে। শিকারী বিড়াল গোফে চেনা যায়। অবশ্য গোফের দাঁড়া চেনা যায়, তাই না? করণ, অপশনে দেখো সবগুলোই করণ রয়েছে। রেখাঙ্কিত অংশটি যার উদাহরণ, সমধাতুজকরণ, একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে না। যন্ত্রাত্মককরণ, লক্ষণ সূচককরণ, উপায়াত্মককরণ। নিঃসন্দেহে কি দেখে চিনছি, গোফ, এটা চিহ্ন, সংকেত, তাহলে এটা হচ্ছে লক্ষণ সূচককরণ। ক্লিয়ার হয়ে গেলে তোমরা? নেক্সট 13, যেতে পারি কিন্তু কেন যাব। রেখাঙ্কিত পদটি যার উদাহরণ, অপশন এ বা ক, সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয় আর হেতুবোধক অব্যয়। আচ্ছা, 4টের মধ্যে উত্তর করার চেষ্টা করো তোমরা কোনটা হতে পারে। কিন্তু, কিন্তুটাই মূল ফোকাস। এটা একটা গ্রন্থ, বাংলা সাহিত্যে বিখ্যাত গ্রন্থ, তাই না? যেতে পারি কিন্তু কেন যাব। কিন্তু তলে দাগ আছে, কিন্তু কোন ধরনের অব্যয় এটা আমাদেরকে বের করতে হবে। উত্তর হবে সংকোচক অব্যয়। আচ্ছা, কেন হলো সংকোচক অব্যয়? চলো ব্যাখ্যা দেখবি একটু। ব্যাখ্যা হচ্ছে যে অব্যয় দুটি খণ্ডবাক্যের মধ্য থেকে একটি খণ্ডবাক্যের ভাবকে সংকুচিত করে তাকে সংকোচক অব্যয় বলা হয়। যেমন সে এসেছে কিন্তু আমার সাথে দেখা করেনি, এসেছিল কিন্তু দেখা করেনি। বা তোমাদের মনে হতে পারে তাহলে সংকোচক অব্যয়ের চিহ্ন কোনগুলো কোনগুলো, আর কোন কোন জিনিস দেখলে সংকোচক অব্যয় চিনবো। যেমন অথচ, তবুও, তথাপি, কিন্তু তো রয়েছেই, তাহলে এইগুলো দেখে চেনা যাবে এগুলো সংকোচক অব্যয়। 13 নম্বরে পরে আমরা চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্নে। মেঘে মেঘে বেলা হলো। রেখাঙ্কিত পদটি যে ধরনের উদাহরণ। অপশন হেতুময় করণ, করণে বিপসা, লক্ষণ সূচক করণ, উপায়াত্মক করণ। মেঘের দ্বারা বেলা হলো, তাই না? তাহলে এখানে মেঘে মেঘে কবার আছে? দুবার। দুবার থাকলে কি হয়? বিপসা, করণে বিপসা। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। 15 নম্বর। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি কুঞ্জে কুঞ্জে ধেয়ে। এই যে রেখাঙ্কিত পদদ্বয়
কোন কারকের উদাহরণ? অপশনগুলো দেখো, কর্তায় বিপসা, কুঞ্জে কুঞ্জে ডবল আছে তাই না, কর্মে বিপসা, অপাদানে বিপসা, অধিকরণে বিপসা। কুঞ্জ কুঞ্জ অবশ্যই অধিকরণ, তাহলে উত্তর হচ্ছে অধিকরণে বিপসা। আচ্ছা, এবার আমরা দেখে নিই পরের প্রশ্ন 16। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার ফ্রান যায় না, ব্যাপারগুলো কেমন যেন একটা। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই মূল ফোকাসে আনো। এই বাক্যের কর্তাটি হলো, রাজা রাজায় তোমরা দাঁত ধরে নাও, তাহলে কি হবে? নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, প্রযোজক কর্তা। কর্তার সংজ্ঞাগুলো তোমরা যখন কারক বিভক্তি পড়বে তখন একটু দেখে নেবে। এখানে দেখো উত্তর করবো আমরা ব্যতিহার কর্তা। মনে হতে পারে ব্যতিহার কর্তা কি, একটু সেই সম্পর্কে বলে দিই। বাক্যে যখন দুটি কর্তা একই সাথে কাজ করে, রাজা যুদ্ধ করছে, একজন রাজা না কিন্তু দুজন রাজাই যুদ্ধ করছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, কর্তা দুটির মধ্যে বিরোধের ভাব স্পষ্ট হয়ে ওঠে, তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায়, দেখো বাঘও জল খায়, গরুও জল খায়, দুজনের মধ্যে একটা বিরোধের ভাব রয়েছে না বাঘ এবং গরুর মধ্যে। তার মানে দেখো এক কথায় দুটো কর্তা একই সাথে কাজ করবে এবং কর্তা দুটির মধ্যে একটা বিরোধের ভাব থাকবে, মূল কথা হচ্ছে এটা। তাহলে রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা। আমরা চলে যাচ্ছি এবার পরের প্রশ্নে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এলো একটা মিসিং। এটি কোন ধরনের ক্রিয়ার উদাহরণ, গঠনের উদাহরণ? কোন ধরনের ক্রিয়ার গঠনের উদাহরণ? মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া আর যুক্ত ক্রিয়া। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আচ্ছা গুনগুনিয়ে তাহলে দাগ আছে, তাহলে উত্তর কি হতে পারে? উত্তর হবে ধনাত্মক ক্রিয়া, গুনগুন করা, তাই না, ডাবল ডাবল গুনগুন করা। নেক্সট প্রশ্ন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। রেখাঙ্কিত পদটি যার উদাহরণ, কার উদাহরণ? অবস্থাবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য আর ভাববাচক বিশেষ্য। দেখো অবস্থাবাচক, ক্রিয়াবাচক, গুণবাচক আর ভাববাচক, এই চারটির মধ্যে থেকে আমাদের বাঁচতে হবে, মানে এখানে সবটাই বিশেষ্য হিসেবে রাখা আছে। তাহলে লেখাপড়ার তলে দাগ আছে, আমরা কি উত্তর করব? ক্রিয়াবাচক বিশেষ্য, লেখাপড়া কাজ করা, ক্রিয়া ক্রিয়া, তাহলে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে 19। আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী, রেখাঙ্কিত পদদ্বয় কোন কারকের উদাহরণ? মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া। উঠল নেচে, নেচে উঠলো বা উঠলো নেচে, তাই না, তাহলে এটা কি হবে? উত্তর হবে যৌগিক ক্রিয়া। আলোর ঢেউয়ে উঠল নেচে, এখানে দেখো একটা সমাপিকা আর একটা অসমাপিকা, তাই না, এই জন্য কিন্তু যৌগিক। আচ্ছা একটু ব্যাখ্যাটা দেখলে তোমরা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন একটি সমাপিকা ক্রিয়া মানে অসমাপিকা ক্রিয়া, আর সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত ক্রিয়াকেই বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। উঠলো নেচে, তাই না, তাহলে অসমাপিকা সমাপিকা দুটোই কিন্তু রয়েছে। যেমন সে বসিয়া পড়িল, বসিয়া অসমাপিকা, পড়িল সমাপিকা, ক্লিয়ার? আচ্ছা নেচে অসমাপিকা, উঠলো সমাপিকা, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্নে। হে দারিদ্র তুমি মনে করেছ মহান। রেখাঙ্কিত পদটি যার উদাহরণ? ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য। চারটে বিশেষ্যের মধ্যে তোমাকে খুঁজে নিতে হবে এটা কোন ধরনের বিশেষ্যের উদাহরণ। অপশন নিশ্চয় তোমাদের সামনে, করো কি উত্তর হবে। দেখো উত্তর হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য পদ। আমরা অবশ্যই অবস্থাবাচক বিশেষ্য পদের সংজ্ঞাটা একটু আগে জেনেছিলাম, মনে করছে কিছু? তবে আবার দেখে নাও, যে বিশেষ্য পদে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা প্রকাশ পায় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে। যেমন যৌবন, বার্ধক্য, শৈশব, সুখ দুঃখ, স্বাধীনতা, যন্ত্রণা, শান্তি, এইগুলো সব কিন্তু অবস্থাবাচক বিশেষ্য পদের উদাহরণ। তাহলে আজকের আলোচনামূলক ক্লাসটা এখানে শেষ করছি। বাংলা ব্যাকরণ থেকে নির্বাচিত 20টি প্রশ্ন নিয়ে যে আলোচনামূলক ক্লাসটি হলো সেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলো না। আমি চেষ্টা করব অন্তত প্রতিদিন
কিছু কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। তোমরা সারাদিন পড়াশোনার সময়টাকে গুছিয়ে রাখো, শুধু রাত্রি 8টার পর থেকে 8:30 বা 9টা পর্যন্ত এইটুকু সময়কে এই চ্যানেলটাকে একটু ফলো করো। আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে নিজের কাজ করার পরও তোমাদের জন্য একটা ক্লাস আনার চেষ্টা করি। সব দিনও হয়ে ওঠে না, স্কুল সংক্রান্ত কাজ থাকে, নিজেরও কাজ থাকে, অন্যান্য বিষয়ের প্রতি আবার কিছু কাজ করতে হয়, বা তোমাদের এই যে ক্লাসগুলো দিতে হলে তার জন্য কিছু কাজ গোছাতে হয়। তার মধ্য দিয়ে তোমাদের সামনে আনার চেষ্টা করি ক্লাসগুলোকে। যাই হোক, সামনে মাদ্রাসা, সময় নষ্ট করো না। মাদ্রাসার এক একটা সিট তোমাদের জন্যই বরাদ্দ। প্রস্তুতি নাও, এগিয়ে চলো, আমি তোমাদের সাথে আছি। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।